আর এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখবো, আবারও হাইকোর্টে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আবার কলকাতা হাইকোর্টে তৃণমূল নেত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আবারও কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। আজ কুণাল দোলাদের সঙ্গে নিয়ে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জিটিএ দুর্নীতির ফাইল খোলা হবে বলছেন, তখন অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেলেন হাইকোর্টে। আবারও হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কলকাতা হাইকোর্টে কুণাল দোলাকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আরো একবার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হাইকোর্টে পৌঁছে গেলেন আজ, জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রাবন্তী, দেখো, নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছিলেন যে এই নির্বাচনে তার একেবারেই পরাজয় হয়নি, বরং তাকে হারানো হয়েছিল। এদিন হঠাৎ করেই কাউকে কিছু না বলে, কোনো রকমভাবেই জানানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কলকাতা হাইকোর্টে এসেছিলেন। যেটুকুনি জানা যাচ্ছে যে ভবানীপুর নির্বাচন নিয়ে ইলেকশন পিটিশন দাখিল করছেন, অর্থাৎ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো দুই প্রার্থী বা যে প্রার্থী হবেন না কেন তিনি যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করতে পারেন এবং একই সঙ্গে মামলা দায়ের করতে পারবেন। এরকমটা এর আগেও যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন, সে সময় তিনি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা এখনো পর্যন্ত তার নিষ্পত্তি হয়নি। তারই মাঝে ভবানীপুর নির্বাচন নিয়ে ফের নতুন করে মামলা দায়ের করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক নিয়মেই যদি কেউ মামলা দায়ের করেন তাহলে তিনি এসে এখানে সই করেন। সেই কাজটির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টে এসেছিলেন। কিছুদিন আগেই সবেমাত্র সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেস, তার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এইখানে কলকাতা হাইকোর্টে। সেই সময় তাকে ঘিরে যথেষ্ট জনরোষ দেখা গেছিল। এদিনকে সম্ভবত সেই সমস্ত ভিড় এবং জনরোষ এড়াতেই কাউকে কিছু না বলে তিনি এসেছিলেন। তার সঙ্গে এদিনকে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়নের মতো নেতৃত্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন। শুধুমাত্র সই করে আমরা যে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি, কলকাতা হাইকোর্টের ঠিক বি গেট অর্থাৎ মূল যে গেটটি রয়েছে সেই গেট থেকেই তিনি হেঁটে যান এবং সেখানে রেজিস্টার অরিজিনাল সাইড, যেহেতু ভবানীপুর কেন্দ্র রয়েছে তাই অরিজিনাল সাইডে এই মামলাটি দায়ের হবে। সেক্ষেত্রে এই মামলাটি দায়ের করতে তিনি এখানে এসে উপস্থিত হন। সই করেই সঙ্গে সঙ্গে তিনি চলে যান। এদিনকে তিনি সংবাদ মাধ্যমের সামনেও আসেননি, কিছু বলতেও চাননি। যেটুকুনি জানা যাচ্ছে ভবানীপুর নিয়ে অত্যন্ত প্রথম থেকেই বিক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কি এইবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে যে 15,000-এর কাছাকাছি ভোটে তিনি হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেই হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে, এবং সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই তিনি এসেছেন। এবং তোমার মনে থাকবে যে বেলা 3টের সময় তিনি বারবার এই কথাটা দাবি করেছিলেন যে কাউন্টিং কিছুটা স্লো করে দেওয়া হচ্ছে, কাউন্টিং যেভাবে বলা হচ্ছে সেখানে সেটা হয়নি, কাউন্টিং এজেন্টদের বিভিন্ন বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই অভিযোগ করেন। সেই অভিযোগগুলি নিয়েই এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বক্তব্য, এই যে 15,000 গ্যাপের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, এরকম কোনো রেজাল্ট হয়নি। তাই ফের পুনরায় এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই এসেছেন। সাধারণ নিয়মে যদি কোর্ট মনে করে তাহলে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে নির্দেশ দিতে পারে। সেক্ষেত্রে নতুন করে এই ইভিএমগুলো, প্রাথমিকভাবে এই ইভিএমগুলো সংরক্ষণের সিদ্ধান্তর কথা জানাতে পারে কলকাতা হাইকোর্ট, এবং তার প্রাথমিক শুরুটার জন্য এই মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
তিনি হার মানতে নারাজ। তার দাবি নির্বাচনে কারচুপি হয়েছে, তিনি হারেননি। বিরোধী দলনেতা নির্বাচন আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে ভবানীপুরে হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তিনি পৌঁছে গেছেন হাইকোর্টে। ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা। আপনাদের জানিয়ে রাখবো 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারান প্রায় 15,114 ভোটে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ করেছেন যে তিনি ভোটে হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে, নির্বাচনে কারচুপি করা হয়েছে। আজ আবারও কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শ্রাবন্তীর কাছে এই মুহূর্তে সরাসরি আরো একবার চলে যাব। শ্রাবন্তী, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে আজকে ঠিক কি অভিযোগ জানাতে চলেছেন? দেখো, যদি এই ইলেকশন পিটিশন হয় তাহলে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজিৎ বাবু, এই মুহূর্তে সব থেকে বড় খবর, হার মানতে নারাজ মমতা। ভবানীপুরে তিনি হারেননি এই অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভালোই তো, সময় কাটছিল না, সময় কাটবে। হাইকোর্টে গেছেন, ভালো। এবারে দেখুন, কিছু একটা নিশ্চয়ই হবে। এই মামলাতে তো যুগান্তরকারী রায় হবে বলে মনে হচ্ছে। যুগান্তরকারী রায়, শুধু যুগান্তর নয়। দেখা যাক না কি হয়। উনি গেছেন, হাইকোর্টের দরজা তো সবার জন্যই এখন খোলা, কেননা ভয় আউট ভরসা ইন। আগে তো ওনার সাঙ্গপাঙ্গরাই দরজা আটকে রেখে দিত। দেবজিৎ বাবু, নন্দীগ্রামেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় হারেন তারপরেও কিন্তু তিনি এই একই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা এখনো চলছে। এবার ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন মমতা। ওই একসঙ্গে সব মামলার রায় উনি পেয়ে যাবেন আশা করি, এবং সব জায়গাতেই উনি রায়ের দিক থেকে কি পাবেন আমি জানি না। মানুষের রায়তে উনি হেরেছেন। এবারে উনি গড়তুমি করছেন বা কি করছেন সেটা ওনার ব্যাপার। একজন আইনজীবী হিসেবে আরেকজন আইনজীবী সম্বন্ধে খুব বাজে কথা বলা আমার দ্বারা হবে না, যদিও আইনজীবী। দেখা যাক, সেটাও দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি শ্রাবন্তীর কাছে আরেকবার চলে যাবো। শ্রাবন্তী, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। দেখো দীপ, সাধারণভাবে এই ধরনের ইলেকশন পিটিশন, যদি কোনো প্রার্থী তিনি অসন্তুষ্ট হন যে গোটা নির্বাচনের যে পর্ব, বিশেষত কাউন্টিংয়ের ডে অর্থাৎ গণনার দিন, তাহলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। সাধারণভাবে হাইকোর্টের পক্ষ থেকে প্রথম দিনই যে নির্দেশ আসতে পারে সেটা হচ্ছে ইভিএম সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এই মামলার ফয়সালার পরে যদি নির্বাচন কমিশনকে তারা নির্দেশ দিতে পারেন যে ফের নতুন করে গণনা করা হোক। তবে প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে অভিযোগগুলি করা হবে তার মধ্যে অন্যতম হলো যে গণনা একটু স্লথ গতিতে করে দেওয়ার নির্দেশ হয়েছে। দুই হচ্ছে কাউন্টিং এজেন্ট। তোমার কাছে আরো একবার, এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নন্দীগ্রামের ফলাফল 2021-এ তার ফলাফলকেও চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি ফলাফল তো পরে, আগে তো মানে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। তাই মমতা তার কাজ করে যাচ্ছেন। উনি ফলের চিন্তা করছেন না, প্রতিবারই হাঁটছেন কিন্তু কোর্টে যাচ্ছেন, কর্ম করে যাচ্ছেন। তো আমার যেটা জানার ইচ্ছা করছে, এই যে উনি হাইকোর্টে গেলেন, উনি কি কালো কোট পরে গেলেন না সাদা শাড়ি পরেই গেছেন, সেটা জানার ইচ্ছা করছে, এক। আর দুই হচ্ছে, দেখুন গেলেন তো এতদিন বাদে গেলেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, নন্দীগ্রামেও যখন গেছিলেন সেই একই বিষয়, নন্দীগ্রামে যাওয়ার যখন ভোট হলো, যখন কাউন্টিং হলো, সেখানে আপনার চিফ কাউন্টিং এজেন্ট যিনি ছিলেন তিনি একটাও প্রতিবাদ করলেন না, তিনি একটাও কমপ্লেন জমা করলেন না। এখানেও আপনি নিজের পাড়ায়, নিজের ঘরে আপনি একটাও প্রতিবাদ জানালেন না যে ভোটের দিন, কাউন্টিং এর দিন কোথাও যেখানে কোনো অন্যায় হয়েছে, এখানে কোনো ফ্লজ আছে, এখানে কোনো ফাউল প্লে হয়েছে, কিচ্ছু জানালেন না। হঠাৎ 2 মাস বাদে উনি কোর্টে আছে, যেতেই পারেন, আমার তা নিয়ে কোনো আপত্তি নেই। কোর্ট তার ফয়সালা দেবে, দরকার হলে কি হবে, আরেকটা ভোটই করে নিন, আরেকবার হারুন, ওনার হারের হ্যাট্রিকটা হয়ে যাক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই যে প্রশ্নগুলো, যে ভোটের দিন কেন কমপ্লেন করেননি, কাউন্টিং এর দিন আপনি নিজে ছিলেন, আপনি কেন কমপ্লেন করেননি, পেরিয়ে কেন সাংবাদিকদের কাছেও আপনি কমপ্লেন করেননি, আর এতদিন বাদে কেন কমপ্লেন করছেন? ধন্যবাদ আপনাকে।